কেমন আছে? অনেকক্ষণ ধৈর্য সহকারে গরমের মধ্যে আন্তরিকভাবে দুঃখিত। বিষয়টা আমি একটু ভালোভাবে বলি। তো অনেকের মধ্যে অনেক রকমের, তো তাদেরও তো এই বিষয়গুলি জানতে হবে। বিষয়টা হচ্ছে যে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশ থেকে 20-25 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। দেশের ভিতরে আছে 88 লক্ষ কোটি কালো টাকা মজুদ আছে। এই টাকাগুলি কার কিভাবে গেল? ধরেন নিচে একটা পদ্মা সেতু করছে, ভারতে একটা ব্রিজ করছে, ভূপেন হাজারিকা ব্রিজ, আসাম থেকে অরুণাচল 9.15 কিলোমিটার, সেখানে খরচ করে বাংলাদেশি টাকায়। তারপরে রাশিয়া একটা ক্রিমিয়া সেতু করছে সমুদ্রের উপরে 19 কিলোমিটার। হ্যালো, রাশিয়া একটা সেতু করছে 19 কিলোমিটার সমুদ্রের উপরে, ডাবল রেল লাইনের। সেখানে খরচ করছে বাংলাদেশি টাকায় 27,000 কোটি টাকা। বাংলাদেশে 6 কিলোমিটার সেতু করছে, খরচ হয়েছে 32,000 কোটি টাকা। আমরা যেমন এক দোকান থেকে একটা সদাই কিনলে, সদাই কি বলার পরে কি টাকা দিয়ে দিই নাকি যাচাই বাছাই করি? এইটা আপনার একসাথে অ্যাড হয়ে যাবে, সমস্যা পরে যেটা বলছি যে কিন্তু এরা যেটা কিনতো, যে 10 টাকার জিনিস এটা 2,000 টাকা কিনতে। এই টাকাগুলি এইভাবে বিদেশে পাচার করছে। এই টাকাগুলি আমাদের। আজকে 53 বছরে যে দেশ স্বাধীন হয়েছে, 100 জন মানুষের মধ্যে 73 জন মানুষ পুষ্টিহীন, 5 জন শিশুর মধ্যে 1 জন শিশু রক্তশূন্য, 3 জন নারীর মধ্যে 1 জন নারী রক্তশূন্য। পুষ্টির অভাব হলে মাথায় বুদ্ধি হয় না, শরীরে শক্তি হয় না, কর্মক্ষমতা থাকে না। পুষ্টির জন্য প্রত্যেক দিন প্রত্যেক মানুষকে এক গ্লাস দুধ খেতে হয়, একটা ডিম খেতে হয়, 30 গ্রাম মাখন জাতীয় খাবার খেতে হয়, 50 গ্রাম বাদাম জাতীয় খাবার খেতে হয়, 60 গ্রাম মাছ মাংস, 100 গ্রাম ফল, 200 গ্রাম শাক সবজি, 300 গ্রাম চাল আটা খেতে হয়। যে খাবারের কথাগুলি বলা হচ্ছে এগুলি কিন্তু দৈনিক 273 টাকা খরচ হয়। 273 টাকা মানে মাসে 8,200 টাকা। একটি ফ্যামিলিতে যদি 5 জন সদস্য থাকে সেখানে খরচ হয় কত? 41,000 টাকা শুধু খাবারের জন্যই। ওষুধ, পোশাক, শিক্ষা সহ অন্যান্য খরচ আছে। 73 জন মানুষ এই টাকা জোগাড়ও করতে পারে না, তাই পুষ্টিও পায় না। পুষ্টি পেতে হলে কি করতে হবে? আমার দরকার পুঁজি। আমার যখন পুঁজি উঠাচ্ছে তখন আমি ব্যবসা বাণিজ্য করে যেই পুষ্টির চাহিদা এটা আমি পূরণ করতে পারবো। কিন্তু আমার কাছে পুঁজিও নেই, তাই আমার পুষ্টির চাহিদা আমি পূরণ করতে পারি না। বুঝতে পারছেন? তো আমাদের এই কাজটা বাংলাদেশ ব্যাপী হচ্ছে। আমাদের টার্গেট ছিল 1,80,00,000 ঋণের আবেদন। 1,80,00,000 ঋণের আবেদনের পরিবর্তে বর্তমানে আমরা 1,20,00,000 ঋণের আবেদন নিয়েছি। তো এখানে তো পুঁজি পাবে কিভাবে? একটা তো আইন পাস করা দরকার, তাই না? কিভাবে? এই জন্য অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ একটা জাতীয় সংস্থা করা হবে। এটা হবে স্বাধীন সংস্থা। বুঝছেন? আমরা গত 18ই আগস্ট রবিবার সকাল 10টায় শাহবাগ চত্বর একত্রিত হয়েছি। আমরা আইনের মশলা জমা দিয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। আমরা 30 তারিখ পর্যন্ত দেখব। তো এরা একটা সংকেত দিয়ে দিচ্ছে যে দেখেন আপনারা 1,20,00,000 ঋণের আবেদন নিয়েছেন, আপনারা সমবেত হয়েছেন মাত্র 1 লক্ষ। বাকি মানুষের কি ঋণের দরকার নেই? কি আমাদের উপস্থিতি বলে দিবে যে আইনটা পাস হবে তবে। আমার কথা কি বুঝতে পারছে? আমার যে ঋণ দরকার আমার ওখানে থাকতে হবে না, দেখাইতে হবে না। আমরা আগামী 25শে নভেম্বর সকাল 10টায় শাহবাগ চত্বর, যারা আবেদন করেছেন তারাও থাকবে, যারা আবেদন করেন নাই তারাও থাকবে। কারণ আইনটা পাস হয়ে গেলে যারা আবেদন করেছেন তারা বিনা সুদে বিনা জামানতে সহজ কিছু পরিশোধ
ঋণ পাবেন। যেমন কেউ চিন্তা করলো আমি 10টা গাড়ি কিনতে চাই, একটা সিএনজি কিনতে চাই, একটা অটো কিনতে চাই, আমার ছেলেকে বিদেশ পাঠাতে চাই, আমার 3-4 টাকা আছে বাড়ি করে ভাড়া দিতে চাই, আমি একটা মজুর কাজ করতে চাই। এখানে তো আপনি একা অর্থনৈতিক সমস্যা না, আপনার আছে তারাও তো এই সমস্যা আছে না। এই জন্য আমরা একটা ফর্ম দিই, এই যে ফর্ম। এখানে কিন্তু অনেক নতুন লোক আছেন যারা জানেন না, সংগঠক হন না। এই ছকের মধ্যে আপনি 12 বছরের ছাত্রছাত্রী থেকে শুরু করে উপরে যত আছে নাম দিতে পারবেন। আর ছাত্রছাত্রী ছাড়া হলে 16 বছর থেকে উপরে যত আছে নাম দিতে পারবেন। 70 বছর হলে যদি তার কর্মক্ষমতা থাকে তারও নাম দিতে পারবেন, সেও ঋণ দিতে পারবে। প্রশ্ন হচ্ছে আবার ছাত্রছাত্রী কেন? অনেক ছাত্রছাত্রী আছে তার মেধা আছে কিন্তু সে টাকার জন্য করতে পারে না, আছে না? তখন তাকে শিক্ষা ঋণ দেওয়া হবে। যখন সে পড়ালেখা শেষ করে চাকরি করবে তখন সেটা আস্তে ভিডিও করতে পারবা? সেখানে লিখতে হবে নাম, বয়স, পেশা,